দর্শক, বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিয়ে নিজের রাষ্ট্রপতি হওয়ার খায়েশ দেখিয়েছিলেন, বহু চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সেই খায়েশটা তার অপূর্ণই থেকে গেছে। এই দৃশ্য আমরা দেখেছি। বলছি প্রফেসর ইউনূসের কথা। শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিয়ে তিনি রাষ্ট্রপতি হবেন, রাষ্ট্রপতির ওপরে সমস্ত ভার চলে যাবে, রাষ্ট্রপতি শাসিত সরকার তিনি চালাবেন, বহুদিন ক্ষমতায় থাকবেন, এরকম মেটিকুলাস প্ল্যান তার ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেনাবাহিনীর দৃঢ়তার কারণে সেই প্ল্যানটা ভেস্তে যায়। সেনাবাহিনীর দৃঢ়তার কারণে সেই প্ল্যানটা যখন ভেস্তে যায়, তখন সাবেক সেনা প্রধান, যিনি 1-11-এর সময় সেনাপ্রধান ছিলেন, মঈনুল আহমেদ, যে সরকারটাকে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার বলা হয়, সেই 1-11-এর সময় জেনারেল মঈনুল আহমেদ তিনি কি রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন? তিনি রাষ্ট্রপতি হয়ে এরকম বন্দোবস্ত করতে চেয়েছিলেন যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হবে এবং আওয়ামী লীগের রাষ্ট্রপতি হয়ে তিনি 5 বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, নাকি তখন যে রাজনীতি দূরে সরিয়ে দেয়া হয়েছিল, বিরাজনীতিকরণের যে কর্মকাণ্ড চলছিল, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে জেলে ভরা হয়েছিল, রাজনীতির বাইরের যে শাসনের চিত্র আমরা দেখেছি, সেই শাসনকে দীর্ঘায়িত করার যে প্ল্যান ছিল, সেই প্ল্যানে তিনি দীর্ঘদিন রাষ্ট্রপতি হিসেবে থাকার জন্য কি কোনো ডিজাইন করেছিলেন? তখনও কি আমরা মেটিকুলাস ডিজাইন দেখেছি? তখন 1-11-এর সময় এই যে সরকারটা এসেছিল, সেই সরকারের প্রধান হিসেবে আনার কথা ছিল তখনও এই প্রফেসর ইউনূসকে, এবং তখন তাকে ওই সরকারে আনার জন্যই নোবেল দেওয়ার ব্যবস্থা করা, নোবেল প্রাপ্ত একজন মানুষকে সরকার প্রধান করা, এই প্ল্যানটা অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্র তখনই করেছিল। এবং তার আগে যুক্তরাষ্ট্র বিগত বিএনপি সরকারকে সরিয়ে এই ব্যবস্থাটা করার চেষ্টা করেছিল, যেন তাদের এজেন্টকে ওখানে বসানো যায় এবং দীর্ঘস্থায়ী বন্দোবস্ত করা যায়। কিন্তু শেষ পর্যন্ত সেই প্ল্যানও ভেস্তে যায় এবং পরবর্তীতে 2024-এ এসে প্রফেসর ইউনূস আবারও প্ল্যান করেন দীর্ঘমেয়াদী শাসনের, সেই প্ল্যানও ভেস্তে যায়। এখন দৈনিক মানবজমিন একটা ভয়াবহ রিপোর্ট করেছে। সেই রিপোর্টে তারা দাবি করছে মঈনুল আহমেদ সেই 1-11-এর সময় রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন। কেন, কিভাবে, কোন ক্লুতে? এই রাষ্ট্রপতি হয়ে তিনি কি আওয়ামী লীগের কিংবা বিএনপির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পথ রুদ্ধ করতে চেয়েছিলেন, নাকি ক্ষমতায় আসা আওয়ামী লীগকে পেছন থেকে আরও ভালোভাবে সমর্থন করে পরবর্তীতে আওয়ামী লীগের সময়ও প্রেসিডেন্ট হিসেবে থাকতে চেয়েছিলেন? চলুন একটু জেনে দেখি কি বলছে মানবজমিন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম 1-11-এর সেই সরকারের কথা। 1-11 আমাদের রাজনীতিতে অনেক বড় একটা ফ্যাক্ট। যে সময় আমরা দেখেছি যে শেখ হাসিনাকে জেলে ভরা হলো, বেগম খালেদা জিয়াকে জেলে ভরা হলো, তারেক রহমানকে বিদেশে চলে যেতে বাধ্য করা হলো, যার ধারাবাহিকতা আমরা দেখলাম যে 17 বছর তারেক রহমানকে নির্বাসনে থাকতে হলো, তারেক রহমানের উপরে নির্যাতন করা হয়েছিল, সেই ব্যাপারগুলোও আমরা দেখেছি। তখন অনেককেই সেটার পেছনে দায় দেওয়া হয়েছিল। সেই নামগুলো নিয়ে আলোচনা করতে চাই না, কারণ সেগুলো খুবই সেন্সিটিভ ইস্যু। মানবজমিন কি দাবি করছে তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে 1-11-এর ময়নাতদন্ত, জাতিসংঘের প্রশ্নবিদ্ধ ভূমিকা এবং মঈনের প্রেসিডেন্ট হওয়ার খায়েশ। তখন জাতিসংঘ তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ, মঈনুল আহমেদ প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন, এই দাবি তারা করছে। 1-11 কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, কারা এর সঙ্গে যুক্ত ছিলেন, বিদেশি কূটনীতিক আর বিদেশি গোয়েন্দা সংস্থার ভূমিকাই বা কী ছিল, সেনাপ্রধান জেনারেল মঈনুল আহমেদ ইচ্ছা থাকা সত্ত্বেও কেন প্রেসিডেন্ট হতে পারলেন না, মিডিয়ার ভূমিকা কী ছিল, বিএনপির ভেতরে কিভাবে অস্থিরতা তৈরি করা হয়েছিল, সংস্কারপন্থীরা দল ভাঙার জন্য কিভাবে সক্রিয় হয়েছিলেন, শেখ হাসিনার সঙ্গে সেনা কর্মকর্তাদের ঘন ঘন বৈঠক হয়েছিল কেন, রাজনীতিবিদদের চরিত্র হনন, ব্যবসায়ীদের হয়রানির পেছনে কারা যুক্ত ছিলেন, এবং এমন কিছু বিবরণ বেরিয়ে এসেছে সাম্প্রতিক অনুসন্ধানে। কি অনুসন্ধান? 2008-এর নির্বাচন কেমন ছিল, কিভাবে তার 4 কুশীলব জেনারেল মঈনুল আহমেদ, জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, ব্রিগেডিয়ার এটিএম আমিন, ব্রিগেডিয়ার চৌধুরী ফজলুল বারী দেশের নিয়ন্ত্রণ হাতে নিয়েছিলেন, তাও জানা গেছে এই অনুসন্ধানে। 4 জন সেনা কর্মকর্তা দেশের নিয়ন্ত্রণ নিয়েছিলেন, সেই দাবি করা হচ্ছে। বলা হচ্ছে যে অনুসন্ধান করা হয়েছে। 2004 সন থেকে রাজনীতির অস্থিরতা শুরু হয়।
তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের সময় বিশ্ব দরবারে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার চেষ্টা চলে। 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনা ঘটে। সামগ্রিক পরিস্থিতির পেছনে সক্রিয় ভূমিকা পালন করে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা। কারা তারা? 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটে। পশ্চিমা দুনিয়ায় ব্যাপক প্রচার শুরু হয়। বলা হয় বাংলাদেশ এখন সন্ত্রাসবাদের উর্বর ভূমি। একযোগে 63 জেলায় বোমা হামলার ঘটনাও ঘটে। জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির আনুষ্ঠানিক উত্থান হয়। কিন্তু এই আনুষ্ঠানিক উত্থানগুলোর পেছনে দায়ী কারা ছিল? এই প্রশ্নের সমাধান কি মানবজমিন দিতে পারবে? আমার মনে হয় না যে তারা দিতে পারবে কিংবা দেওয়ার সাহস দেখাবে। এতে প্রতিবেশী দেশের অনেক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা মনে করে এর পেছনে সার্কভুক্ত একটি দেশের যোগসূত্র রয়েছে। আমার মনে হয় যে ভাসুরের নাম বলতে এত লজ্জা পাওয়ার কিছু নেই। ভারতের কথা বলা হচ্ছে যে ভারত এতে নাখোশ হয় এবং পাকিস্তানের এর সঙ্গে যোগসাজশ রয়েছে, এরকম ভাবনা ভারতের ছিল, যেটা খুব একটা মিথ্যা কি? এই প্রশ্নও তো অনেকে করতে পারে। এটি তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের হুমকি সৃষ্টি করতে পারে, ভারতের এই ভাবনাও ছিল। এই কারণে প্রতিবেশী বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, এটা আন্তর্জাতিক দুনিয়ার কাছে প্রচার করতে থাকে। মানে ভারত এই ষড়যন্ত্র করে, এরকম বলা হচ্ছে। এতে বিদেশিদের মধ্যে বিএনপি বিরোধী মনোভাব সৃষ্টি হয়। 2006 সনের শেষ দিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের আন্দোলন সহিংস রূপ নেয়, এটা ঠিক। বাইতুল মোকাররমের সামনে লগি বৈঠা আন্দোলন দেখা যায়, সেখানে মৃত্যুর ঘটনা দেখা যায়। তখনই -2 ফর্মুলা সামনে আসে। পশ্চিমা দেশগুলো এতে সক্রিয় ভূমিকা পালন করে। যদি এখানে ভারতের ইন্ধনই থাকবে, তাহলে ভারত আওয়ামী লীগ মাইনাস করবে কেন? -2 ফর্মুলা কেন করবে? -2 ফর্মুলা তো ভারতের যাওয়ার কথা নয়। ভারতের তো আওয়ামী লীগের পক্ষে থাকার কথা, বিএনপির বিরুদ্ধে থাকার কথা। তাহলে -2 ফর্মুলার পেছনে ভারতের অবস্থান রয়েছে। এই অনুসন্ধানের রিপোর্টের বাস্তবতা কিংবা গ্রহণযোগ্যতা আপনার কাছে কতটুকু, সেই প্রশ্নও থাকবে। অনুসন্ধানে জানা যায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটিনেস এবং ইউএই প্রতিনিধিরা সরাসরি -2 ফর্মুলা নিয়ে এখানে সেখানে আলোচনা করেন। হ্যাঁ, এই তো লাইনে এসেছেন। পশ্চিমা শক্তিরাই মূলত বাংলাদেশে -2 ফর্মুলা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল এবং পশ্চিমা শক্তিগুলোই তাদের বিপুল পরিমাণ অর্থ ইনভেস্ট করে প্রফেসর ইউনূসকে, একজন ব্যাংক ব্যবসায়ী প্রফেসর ইউনূসকে শান্তিতে নোবেলের ব্যবস্থা করেছিলেন। প্রফেসর ইউনূসকে প্রস্তুত করা হচ্ছিল 2006-এ নোবেল পাওয়া থেকে শুরু করে পরবর্তী সময়ের জন্য তাকে প্রস্তুত করা হচ্ছিল এবং ফখরুদ্দিন যে সরকারের প্রধান হয়েছিলেন সেই সরকারের প্রধান মানে প্রফেসর ইউনূসকে করার প্ল্যান ছিল। এবং এটা যে সত্য সেটা বদিউর রহমান, সাবেক যে মানে ইনকাম ট্যাক্সের প্রধান, সেই বদিউর রহমান তিনি একটা টেলিভিশন সাক্ষাৎকারে একাধিকবার বলেছেন যে প্রফেসর ইউনূসের সঙ্গে আমার একদিন দেখা হয়েছিল সরকার মানে বিদায় নেওয়ার পরে। তিনি বলেছিলেন, বদিউর রহমান তাকে জিজ্ঞাসা করেছেন, স্যার আপনি দায়িত্ব নিলেন না কেন? তিনি বলেছেন যে ওরা বলছিল 3 মাসের জন্য দায়িত্ব নিতে। 3 মাসের জন্য কেন দায়িত্ব নিব বলো? 3 মাসের দায়িত্ব নিয়ে আমি কি করতে পারবো? কিন্তু পরে দেখলাম যে তারা 2 বছর থাকলো। আগে যদি আমি জানতাম যে 2 বছর থাকা যাবে, তাহলে তো আমি দায়িত্ব রিফিউজ করতাম না, অবশ্যই নিতাম। তার মানে থলের বিড়াল বের করে দিয়েছেন বদিউর রহমান। প্রফেসর ইউনূসকে কেন্দ্র করেই পশ্চিমা দেশের পরিকল্পনা তখন ছিল এবং সেই পরিকল্পনা তখন বাস্তবায়ন করা সম্ভব হয়নি, তখন তারা ফেল করেছে। দ্বিতীয় ধাক্কায় তখন তারা বিএনপি সরকারের পতন ঘটিয়েছে। বিএনপি সরকার যেন টিকতে না পারে তার জন্য নানা ধরনের সহিংসতার প্ল্যান তারা করেছে। ডিপ স্টেটের ব্যাপার তখনও ছিল এবং 2024-এও ডিপ স্টেটের ব্যাপার ছিল। আবারও প্রফেসর ইউনূসকে নিয়ে গেম খেলা শুরু হয় এবং এই গেমেও তারা মোটামুটি মোটা দাগে ব্যর্থ বলা যেতেই পারে। কিন্তু একটা জায়গায় তাদেরকে সফল বলতে হবে, সেটা হচ্ছে যে তখন যেটা খুব বেশি সম্ভব হয়নি, 2-1টা ক্ষেত্রে সম্ভব হয়েছে। তখনকার তত্ত্বাবধায়ক সরকারকে দিয়ে আমেরিকার অনেক পারপাস সার্ভ করানো হয়েছে। পরবর্তীতে তখনও বিমান কেনার চুক্তি করানো হয়েছে এবং বাংলাদেশে এই তখন এবং প্রফেসর ইউনূসের আমলে এই 2 সময়েই বিমান কেনার সব থেকে বেশি বড় চুক্তি হয়েছে। অন্য কোনো সময় বিমান কেনার এত বড় চুক্তি আমেরিকার সঙ্গে কখনো হয়নি। প্রফেসর ইউনূসকে নিয়ে এই ক্ষেত্রে একটা সফল ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে আমেরিকা যে চুক্তি করতে চেয়েছে বাণিজ্য চুক্তি, সেই চুক্তিটা প্রফেসর ইউনূসকে দিয়ে তারা করিয়ে নিতে পেরেছে। কিন্তু দীর্ঘমেয়াদে তাকে ক্ষমতায় রাখতে পারেনি সেনাবাহিনীর দৃঢ়তার কারণে এবং বিএনপির বুদ্ধিদীপ্ত রাজনীতির কারণে। কিন্তু ওই সময়ই বলা হচ্ছে যে আইনশৃঙ্খলা সহ নানা কিছু মানে
ঘটনা ঘটে, কর্নেল অলির এলডিপি তৈরি হয়, সেখানে গোয়েন্দাদের মদত ছিল এরকম কথা বলা হচ্ছে। ১/১১ সেনা সমর্থিত সরকারের পেছনে অন্তত ৮ জন পদস্থ সেনা কর্মকর্তা যুক্ত ছিলেন সেটা বলা হচ্ছে। সাম্প্রতিক অনুসন্ধানে এদের অবস্থান উঠে এসেছে। বিএনপির কতিপয় সিদ্ধান্ত ভুল ছিল এটা বলা হচ্ছে। এর মধ্যে বিচারকদের বয়স বাড়ানো এবং ইয়াজউদ্দিনকে প্রেসিডেন্টের পাশাপাশি কেয়ারটেকার সরকারের প্রধান করা, এসব ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়। যদিও আগেই উত্তপ্ত ছিল রাজপথ, দৃশ্যপটে আসে সেনাবাহিনী, জরুরি অবস্থা জারি করা হয়। বঙ্গভবনে ইয়াজউদ্দিনকে হঠাতে 3 বাহিনীর প্রধানরা হাজির হন। মইনু আহমেদ যেটা তার লিখনীতে বইয়ে পরিষ্কার করে বলেছেন যে সেদিন বঙ্গভবনে জীবন হাতে নিয়ে গিয়েছিলেন, কারণ এসএসএফের নিয়মই আছে প্রেসিডেন্টের জন্য অনিরাপদ কাউকে যদি ভাবে তাহলে সরাসরি গুলি করে দিতে পারে তারা। সেরকম গুলির মানে সম্ভাবনা সামনে নিয়েই তারা ঢুকেছিলেন বঙ্গভবনে, তার বইতে তিনি সেটা লিখেছেন। এই যে পরিকল্পনা হয়েছে, এই পরিকল্পনায় বলা হচ্ছে যে মইনু আহমেদ ভারত সফর করেছিলেন এবং ভারত সফরটাই টার্নিং পয়েন্ট ছিল। নির্বাচনের দিকে যায় তারপরে দেশ, তবে সেটা ছিল নিয়ন্ত্রিত রাজনৈতিক প্রক্রিয়া। নির্বাচনের ছক তৈরি করা হয় পশ্চিমা একটা দেশে, যেখানে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে সিঙ্গাপুরে গোয়েন্দাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পার্শ্ববর্তী দেশের একজন শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা উপস্থিত ছিলেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের তৎকালীন ডিজিএফ এর প্রধান মামুন খালেদের সংশ্লিষ্টতা পাওয়া যায় এই ব্যাপারগুলো তারা বলছে, এবং বলছে যে সেই সময় মইনু আহমেদ মানে প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেছিলেন। জাতিসংঘ তার ভূমিকা যেটা পালন করেছিল সেই ভূমিকা বিতর্কিত ভূমিকা ছিল। এবং এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হচ্ছে যে তখনকার সেনা অফিসাররা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বন্দোবস্ত চূড়ান্ত করে এবং বন্দোবস্ত চূড়ান্ত করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে। এখন এই অনুসন্ধান রিপোর্টের ব্যাপারে যেটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে যে মইনু আহমেদ যদি তখন প্রেসিডেন্ট হতেই চাইতেন তাহলে তিনি পারলেন না কেন, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে তখন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজন কেন হলো, পশ্চিমা দেশগুলোর ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজন কিংবা ভারতের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজন হলো কেন তখন? মানে এই দেশে মানে 2006 পর্যন্ত বিএনপির যে রাজনৈতিক অবস্থান কিংবা তারপরে লগিপয়ঠার আন্দোলন সহ নানাভাবে ইয়াজউদ্দিনকে প্রেসিডেন্ট এবং কেয়ারটেকার সরকারের প্রধান বানানো, তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমেদ যে বিচারকদের বয়স বাড়িয়ে একজন স্পেসিফিক ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করার যে প্ল্যান করেছিলেন, সেই সব সিদ্ধান্তের কারণেই কিন্তু বিএনপির অবস্থা নাজুক ছিল। সেই নাজুক অবস্থায় নির্বাচন হলে মানে নির্বাচন করতেই একটা মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রয়োজন হবে, মেকানিজম তৈরি প্রয়োজন হবে, এটা কি বিশ্বাসযোগ্য? মানে তখন যদি মানে যে নির্বাচনটাকে বিতর্কিত বলা হচ্ছে 2008-এর ডিসেম্বরের নির্বাচন, সেটা যদি বিতর্কিত হয় তাহলে সুস্থ নির্বাচন যদি হতো তাহলে কি বিএনপি কিংবা জামাত ক্ষমতায় আসতো? সেরকম রাজনৈতিক অবস্থান তাদের ছিল। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা যে জোট করেছিল, আওয়ামী লীগ একাই মানে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, 260টা 68টা আসন পেয়ে গিয়েছিল। সেই মানে ভূমিধস বিজয়, এটা কি শুধুমাত্র মেকানিজম দিয়ে সম্ভব? যারা ওই নির্বাচন 2008-এর ডিসেম্বরের নির্বাচনটাকে বিতর্কিত বলতে চান তাদের বোধহয় এই প্রশ্নগুলোর সমাধান আরও স্মার্টলি দেওয়া উচিত। যে তখন যে রাজনৈতিক বাস্তবতা ছিল, নানা রকমের মানে রাজনৈতিক উত্থান পতনের মধ্য দিয়ে বিএনপির রাজনীতির অবস্থা নাজুক ছিল, আওয়ামী লীগ এবং তাদের জোটের রাজনৈতিক উত্থান এবং এক ধরনের জোয়ার চলে এসেছিল তাদের পক্ষে। সেই জোয়ারটা কি মেকানিজম দিয়ে তৈরি করা সম্ভব? হ্যাঁ, পেছনে হতে পারে মইনু আহমেদের অনেক পরিকল্পনা ছিল, ফখরুদ্দিনের অনেক পরিকল্পনা ছিল। অনেক পরিকল্পনা যদি থেকেই থাকে, আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে যদি মইনু আহমেদ কিংবা ফখরুদ্দিন তারা ক্ষমতায় এনে থাকেন, তাহলে আওয়ামী লীগের 15.5 বছরে তারা দেশে থাকলেন না কেন? কোন ভয়ে? তাদের সরকারই তো ক্ষমতায় ছিল। তাদের সরকার যখন ক্ষমতায়, তারা বিদেশ বিভুঁয়ে পড়ে থাকলেন কেন? একদিনের জন্য দেশে আসলেন না কেন? এই প্রশ্নগুলোরও বোধহয় সমাধান হওয়া উচিত। দর্শক, আপনার কাছে কি মনে হয় 2008-এর সেই নির্বাচন, 1/11 পরবর্তী যে নির্বাচন, সেই নির্বাচনে মেকানিজম করে আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়া হয়েছিল এবং সেই মেকানিজম পশ্চিমারা করেছিল? ভারত সেখানে কলকাঠি নাড়িয়েছিল? মানে শেষ পর্যন্ত পাকিস্তানি আইএসআইরা কি পেরে ওঠেনি? অনেক প্রশ্নের উত্তর প্রয়োজন। আপনার কাছে সেই প্রশ্নের উত্তর থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।